আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসির বল চ্যাপ্টারের 5 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের মাঝে মোহাম্মদ তানভীরুল হাসান। পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। তো আজকের ক্লাসে আমরা কন্টিনিউ করব গত ক্লাসের পর, মানে গত ক্লাসে যেখানে শেষ করছিলাম সেইখান থেকে। গত ক্লাসে কোথায় শেষ করছিলাম হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির যত টাইপ আছে সবগুলো টাইপ দেখানোর মাধ্যমে আর কি। আজকে আমরা শুরু করব কালকে যেখানে আটকে গেছিলাম। কালকে কোথায় আটকে গেছিলাম? কালকে হচ্ছে কপিকল পড়াইতে গিয়ে দেখি তোমাদের হচ্ছে এসএসসিতে অনেক অ্যাডভান্সড টপিক কাইন্ড অফ বলা যায় দিয়ে রাখছে। সো ওইটা বোঝানোর জন্য হচ্ছে আরও অনেক ক্লাসটা লেন্থি হয়ে যেত। দ্যাটস ওয়াই আমি বলছি যে আর একটা ক্লাস নেই এক্সট্রা। তো তোমাদের কপিকলে এখানে যে এই ম্যাথটা দেওয়া আছে না, ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা বোঝার জন্য ঘর্ষণ বলটা সম্পর্কে আগে পুরোপুরিভাবে ধারণা রাখতে হবে। তো এই ঘর্ষণ বলটা হচ্ছে এমন বিস্তর একটা টপিক, এত ভাস্ট একটা টপিক যে তুমি পড়ে শেষ করতে পারবে না। তোমাদের এসএসসিতে তো একদম শ্যালোভাবে দেয়া আছেই, এইচএসসিতেও ঘর্ষণ সম্পর্কে খুব বেশি কিছু দেয়া নাই বইগুলোতে। সো তোমাদের হচ্ছে শিখতে হইলে এখন থেকেই মোটামুটিভাবে ভালো একটা জ্ঞান অর্জন করতে হবে। কারণ দেখো, সিলেট বোর্ড 23-এ যে কোয়েশ্চেনটা আসছে, এটা কিন্তু তোমাদের এসএসসির লেভেল হিসেবে অনেক কঠিন একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা পারতে হলে তোমাকে ফ্রি বডি ডায়াগ্রাম নামক একটা কনসেপ্ট আছে বা একটা টপিক আছে, ওই মানে কনসেপ্ট আছে আর কি, ওই কনসেপ্টটা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এই ফ্রি বডি ডায়াগ্রামের নাম শুনছিলাম আমি আমার লাইফে এইচএসসিতে উঠা। তার মানে তো তোমাদের প্রশ্ন কঠিনের দিকে যাইতেছে, তাই না? 23 সালে এই কোয়েশ্চেন করছে, সামনের বছর কি করবে না করবে সেটা তো বলা যায় না। একবার যদি কোনো একটা বোর্ড একটা কোয়েশ্চেন দেওয়া শুরু করে, তাহলে হচ্ছে দেখা যাবে যে তার 2-3 বছর পর কোয়েশ্চেন আরও বেশি কঠিন করতেছে। তাহলে অবশ্যই তোমাদেরকে ওইভাবে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা শুরু করি এখন। ঘর্ষণ বল জিনিসটা কি আসলে? ঘর্ষণ বলের সংজ্ঞা দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, ধরো এটা হচ্ছে একটা বস্তু, হ্যাঁ? এই বস্তুটা এখানে কিন্তু দেখা যাইতেছে যে কোনো খাঁজ কাটা নাই, তাই না? এই বস্তুটার এই যে উপরের যে তলটা রয়েছে, কোনো খাঁজ কাটা নাই, মানে একদম মসৃণ, তাই না? মসৃণের মতো লাগতেছে না? কিন্তু এই জিনিসটার তুমি ধরো এই পার্টটুকু আমি জুম করলাম মানে মাইক্রোস্কোপিক লেভেলে অনেক বড় করে দেখছি। তখন অনেক বড় করে যদি দেখো, হ্যাঁ, তখন এই পৃষ্ঠটা কেমন দেখাবে জানো? ওই পৃষ্ঠটা এইরকম দেখাবে, এরকম, হ্যাঁ। সরি, এইটুকুতেও হচ্ছে খাঁজ কাটা থাকবে, মানে এমন কোনো পার্ট নেই যেটুকু খাঁজ কাটা নাই, এরকম। তার মানে কি, এখানে তোমার হচ্ছে এই জিনিসটা আসলে এবড়ো থেবড়ো, একদম প্লেন না। সো এবড়ো থেবড়ো যদি হয়, এটার উপর দিয়ে যখন তুমি আরেকটা বস্তু চালাইতে চাবা, তখন এই খাঁজ কাটাগুলোর মধ্যে ওই বস্তুর মধ্যেও যে খাঁজ কাটা থাকবে, ওই খাঁজগুলো ঢুকে পড়বে। ঢুকে যখন খাঁজগুলো একসাথে হয়ে যাবে, তখন দেখা যাবে কি বস্তু দুইটা আটকে গেছে অ্যান্ড সামনের দিকে আর আগাইতে চাইতেছে না। এই যে সামনের দিকে আগাইতে চাইলো না, চলার পথে একটা বাধা দিল, এই বাধার পিছনে যে কালপ্রিটটা দায়ী, সেই কালপ্রিটটাই হচ্ছে ঘর্ষণ বল। বুঝতে পারছো তোমরা? এখন যদি ঘর্ষণ বলের তোমার সংজ্ঞাটা দেই, তাহলে সংজ্ঞাটা কিছুটা এরকম, যে সংজ্ঞাটা না দিয়ে আমি তোমাদেরকে পয়েন্ট আকারে লিখে দিই, ওইটা তোমাদের জন্য বেটার হবে। ঘর্ষণ বলের জন্য মেন কি কনসেপ্ট আছে? 1 নম্বর হচ্ছে স্পর্শতলে কার্যকর হবে, হ্যাঁ, স্পর্শতলে কার্যকর হবে। তো স্পর্শতলে কার্যকর হবে একটা কথা না? এখন স্পর্শতলটা কি? এই যে ধরো একটা বস্তু আমি ইয়েলো কালার দিয়ে বানাইলাম, আরেকটা বস্তু ধরো আমি গ্রিন কালার দিয়ে বানাইতেছি। ওয়েট এ মিনিট, গিভ মি এ মিনিট। এই যে আরেকটা বস্তু, এটা আমি কি বানালাম? গ্রিন কালার দিয়ে। তো এই যে দুইটা বস্তু তুমি একটা আর একটার উপরে রাখছো, কি করছো তুমি? একটা আর একটার উপরে রাখছো, লাইক একটা ইট, যেমন হচ্ছে ধরো একটা ইটের উপর আরেকটা ইট রেখে স্তূপ করো না, ওই স্তূপ স্তূপ করছো। তো স্তূপ করার সময় এই যে যেই
স্থানটুকুতে দুইটা বস্তু স্পর্শ করে আছে সেই স্থানটাই হচ্ছে স্পর্শতল, বা এটাকে যদি বলো তুমি ইংলিশে তাহলে বলতে পারবে যে টাচড সারফেস, স্পর্শ করে রয়েছে যে তল। তো এই ঘর্ষণ বলটা স্পর্শতলে কার্যকর হবে। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে আপেক্ষিক গতিকে বাধা দিবে। আপেক্ষিক গতিকে বাধা দিবে। হোয়াট ডাজ দ্যাট মিন? আই মিন হোয়াট ডাজ দিস লাইন মিন? এর মানে হচ্ছে তুমি যদি এই এই সবুজ কালার বস্তুটা, দেখো এই যে আমি ধরলাম সবুজ কালার বস্তুটা, হ্যাঁ ধরছি, কিন্তু সামনের দিকে যদি নিতে চাও তাহলে সে ঘর্ষণ বলটা তোমাকে পিছন দিকে বল দিবে, মানে তোমাকে আটকানোর চেষ্টা করবে। আবার যদি তুমি এই বস্তুটাকে বাম দিকে সরাইতে চাও তাহলে তখন ঘর্ষণ বলটা তোমাকে টান দিবে, বা ঘর্ষণ বল তোমার গতিকে বাধা দিবে, এবং তখন ঘর্ষণ বল কাজ করবে ডান দিক বরাবর। বুঝতে পারছো আমার কথা? আমি কি বললাম? তুমি সোজা কথা, তুমি যেদিকে যাইতে চাবা ঘর্ষণ বল কাজ করবে তার উল্টা দিকে। ওই যে কিছু লোক আছে না, ঘাড় তেরা যা বল বা তার উল্টাটা করে, ঘর্ষণ বলটা কিছুটা এরকমই। তার মানে ঘর্ষণ বলের সংজ্ঞাটা যদি আমি দিই তাহলে কী রকম হবে সংজ্ঞাটা? সংজ্ঞাটা হবে যখন একটা বস্তু আরেকটা বস্তুর, এই যে একটা বস্তু আরেকটা বস্তু, এই যে আরেকটা বস্তু, তো একটা বস্তু যখন আরেকটা বস্তুর সাথে স্পর্শ করে থাকবে তখন ওই স্পর্শতলে আপেক্ষিক গতিকে বাধা দানকারী বলই হচ্ছে ঘর্ষণ বল। আমি রিপিট করি আবার, একটা বস্তু যখন আরেকটা বস্তুর সাথে স্পর্শ করে থাকবে এবং স্পর্শ করে চলার চেষ্টা করবে তখন উভয়ের স্পর্শতলে তাদের আপেক্ষিক গতিকে বাধা দানকারী যে বল, ওই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তো এই ঘর্ষণ বলের সূত্র একটা আছে। ঘর্ষণ বলের সূত্র হচ্ছে ঘর্ষণ বল, 3 নাম্বার একটা পয়েন্ট যদি লিখি, ঘর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু তলের প্রতিক্রিয়া। অর্থাৎ ঘর্ষণ বলকে হচ্ছে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করে। এফ ইজ প্রপোর্শনাল টু তলের প্রতিক্রিয়া, মানে কি আমরা জানি আর। এটা হচ্ছে ঘর্ষণ বলের একদম মেইন যে ফর্মুলা সেটা, এফ ইজ প্রপোর্শনাল টু আর। এই সম্পূর্ণটা যদি আমি কালার চেঞ্জ করার ট্রাই করি, করা যাবে, মেবি করা যাবে, হ্যাঁ। এফ ইজ প্রপোর্শনাল টু আর। এখন ঘর্ষণের কিছু প্রকারভেদ আছে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে গতি ঘর্ষণ। তো এই গতি ঘর্ষণ জিনিসটা কি? গতি ঘর্ষণ হচ্ছে, এটা ধরো রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই রাস্তায় একটা গাড়ি, এই একটা গাড়ি, সরি চাকা একটু পিছনে একানো হয়ে গেছে। আচ্ছা, এই একটা গাড়ি সামনের দিকে চলতেছে, হ্যাঁ, গাড়ি কিন্তু চলতেছে। তো এই গাড়ি চলার সময় রাস্তা তাকে যে বাধা দানকারী একটা বল প্রয়োগ করবে, তার গতির বিপরীত দিকে একটা বল দিবে, সেই বলটা হচ্ছে গতি ঘর্ষণ বল। তাহলে গতি ঘর্ষণ বল জিনিসটা কি? গাড়ি যখন গতিশীল থাকে অথবা বস্তু যখন গতিশীল থাকে তখন বস্তু এবং আরেকটা জিনিস, যে ওই জিনিসের স্পর্শতলে যে ঘর্ষণ বলের উদ্ভব হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ কোনটা হবে? স্থিতি ঘর্ষণ হবে দুইটা বস্তু যদি স্পর্শ করে থাকে এবং স্পর্শ করে স্থির থাকে তখন তাদের স্পর্শতলে যে ঘর্ষণ বলটা উদ্ভব হয় সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এবার আসি আবর্ত ঘর্ষণ জিনিসটা কি? আবর্ত ঘর্ষণ জিনিসটা কি জানো? কোনো একটা বস্তু ধরো, আমি তোমাদেরকে আনত তল জিনিসটা তো পড়াইছি, ধরো এটা একটা আনত তল। এই আনত তলটা হচ্ছে মসৃণ না অমসৃণ। অমসৃণ মানে কি? এটাতে ঘর্ষণ বল আছে। আর মসৃণ মানে কি জিনিসটা? মসৃণ মসৃণ মানে একদম, যাকে বলে কোনো রকম ঘর্ষণ বল নাই। তো এরকম মসৃণ একটা তলে এরকম গোলকাকার কোনো বস্তু যদি গড়াইয়া গড়াইয়া পড়ে, মানে রোল করে করে পড়তেছে বস্তুটা,
রোল করে করে মানে কি, ঘুরতেছে পড়তেছে, ঘুরতেছে পড়তেছে, ঘুরতেছে পড়তেছে। গট মাই পয়েন্ট? কি বোঝাইতে চাইছি আমি? বস্তু ঘুরতেছে পড়তেছে। তাহলে এইখানে যে ঘর্ষণ বলের উদ্ভব হবে না, সেই ঘর্ষণটাই হচ্ছে আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। এটাকে ইংলিশে বলে রোলিং ফ্রিকশন। আর প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী ঘর্ষণ একটা হচ্ছে কি বলে অ্যাডভান্সড টপিক। এটা সম্পর্কে এইচএসসিতেও বলা নাই, ইভেন এইচএসসিতে আবর্ত ঘর্ষণ সম্পর্কেও নাই, কেবল গতি এবং স্থিতি ঘর্ষণ আছে। আর এসএসসিতে কী আছে তাহলে তো বুঝতেই পারছো। যাই হোক, তো প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী পদার্থ বলতে কয়েকটা পদার্থ আছে। প্রবাহী পদার্থের মধ্যে কী কী আছে জানো? প্রবাহী পদার্থের মধ্যে আছে যেগুলো প্রবাহিত হয়, যেমন কি বাতাস। এছাড়া কি আছে? পানি বা যে কোনো তরল পদার্থ ধরতে পারো, মানে সোজা কথা যেগুলো পদার্থ প্রবাহিত হবে সেগুলোই হচ্ছে প্রবাহী পদার্থ। তো এই সকল প্রবাহী পদার্থের মধ্যে কোনো একটা বস্তু নিমজ্জিত অবস্থায় অথবা ভাসা অবস্থায় কিংবা অর্ধনিমজ্জিত অবস্থায় চলার সময় ওই স্পর্শতলে যে ঘর্ষণ বলের উদ্ভবটা হয় সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এখন প্রবাহী ঘর্ষণের উদাহরণ কি হইতে পারে? তুমি যখন প্যারাশুট নিয়ে জাম্প করো বিমান থেকে, তখন প্যারাশুটের উপর বাতাসের একটা বাধা কাজ করে না? বাতাসের যে বাধাটা ওইটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বুঝতে পারছো? এটা একদম সহজ একটা উদাহরণ, এটাই দিলাম তোমাকে। এছাড়া অন্য কি বলা যেতে পারে? ধরো প্রবাহিত একটা নদী, ওই নদীর উপরে একটা পাতা ছেড়ে দিছো, পাতা কিন্তু নদীর পানির সাথে সাথে আগায় যাবে। তার মানে কি, নদীর পানিটা কিন্তু পাতাকে ধইরা রইছে, ধইরা রইছে কারণেই সামনের দিকে পাতাটা আগায় যেতেছে। ওই যে যে ধইরা রইছে একটা বল, তো ওই যে বলটা প্রয়োগ করতেছে না, ওইটাই হচ্ছে মূলত প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ জিনিসটা বুঝছি আমরা। আচ্ছা, তো এখন আমরা ঘর্ষণের মধ্যে আর কি ঢুকতেছি, যাকে বলে গতি ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণ সম্পর্কে ভালোই অনেক কিছু পড়তে হবে আমাদের। তো প্রথমেই আসে স্থিতি ঘর্ষণ জিনিসটা কি। স্থিতি ঘর্ষণের সংজ্ঞা আমি অলরেডি দিয়ে ফেলছি। তো এখন আমি খুব বেশি পেঁচাবো না, খুব বেশি টাইমও ওয়েস্ট করবো না, কারণ একটা টপিকে যদি বেশি টাইম ওয়েস্ট করে ফেলি, বেশি কথা বলে ফেলি, তাহলে দেখা যাবে তোমাদের ব্রেন হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করে ফেলছে বা মাথায় নিতেছে না। পড়া তো যায় অনেক কিছু, অনেক কিছু পড়া যায়, পড়ার কোনো শেষ নাই। বাট আমি তোমাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড দামি একটা কথা বলি, তুমি কত বেশি পড়বা এটার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো তুমি কতটুকু কম পড়ে সর্বোচ্চ আউটপুট পাবা সেটা বুঝতে পারা। কারণ কতটুকু বেশি পড়বা এটার কিন্তু আপার কোনো লিমিট নাই। তুমি পড়তে থাকবা, দেখবা শেষই হইতেছে না। এই ঘর্ষণ জিনিসটা নিয়ে যদি পড়ো, তাহলে 5-6টা বই শেষ করে ফেলবা, তাও ঘর্ষণ সম্পর্কে পুরোপুরি শিখতে পারবে না তুমি। তাহলে এখন আমাদের উপায় কি? আমাদের সিলেবাসে যতটুকু আছে অতটুকু মধ্যে থেকে যতটুকু বোঝা যায় অতটুকুই, কিন্তু আমাদের মনে রাখতে হবে জাস্ট 2-3টা ফর্মুলা, অ্যান্ড ম্যাথের মধ্যে ওই ফর্মুলাগুলো কীভাবে প্রয়োগ করতে হয় এটুকুই। আচ্ছা, তো এখন স্থিতি ঘর্ষণ সম্পর্কে আমরা একটু জানি। স্থিতি ঘর্ষণ একে প্রকাশ করা হয় Fs দ্বারা। Fs মানে কি? Fs মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। Fs মানে কি তাহলে? Fs মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এখন এর একক এর মাত্রা কী হবে? দেখো আমি উপরে হেডলাইনে লেখা দিছি, সরি হেডিংয়ে, ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ একটা বল না, স্থিতি ঘর্ষণ একটা বলই। তাহলে এর একক এর মাত্রা কী হবে? বলের একক এর মাত্রা। ইজি। আচ্ছা, তো এখন পূর্ববর্তী পেজে আমরা কি জেনে আসছিলাম? যে ঘর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন ফোর্স অফ দ্য সারফেস। অর্থাৎ ঘর্ষণ বল হচ্ছে তলের অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। সো সেম জিনিসটা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ Fs ইজ প্রপোর্শনাল টু অবিলম্ব প্রতিক্রিয়া। এটা আমি একটা চিত্র আঁকাই ছোটো করে, রাফ চিত্র।
এই তো একটা বস্তু, এই বস্তুটার ওজন কাজ করতেছে সোজা নিচের দিকে mg। এটা হচ্ছে অমসৃণ তল, তার মাঝে একটা ঘর্ষণ কাজ করবে, সেই ঘর্ষণটা কি? স্থিতি ঘর্ষণ। এখন অবিলম্ব প্রতিক্রিয়া কি? তলের ডিরেক্ট লম্ব বরাবর। এই হচ্ছে, এটা হয়তো বা ডিরেক্ট লম্ব বরাবর হয় নাই, একটু এদিকে, হ্যাঁ। তো ডিরেক্ট লম্ব বরাবর যে বলটা, এটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া আর। তাহলে Fs ইজ প্রপোর্শনাল টু আর। এখন দেখো বস্তুটাকে নিচের দিকে ডাইবা যেতেছে বা উপরের দিকে উঠা পড়তেছে? অবশ্যই না। তার মানে উপরের দিকের বল এবং নিচের দিকের বল হবে সমান, অর্থাৎ আর ইকুয়ালস টু mg। আর mg কে তুমি আরেকটু কী করতে পারো আদর করে? আর ইকুয়ালস টু ডব্লিউ বা ওজন, যদি ওইটা আমি এখন না লিখি। তাহলে এখান থেকে Fs ইজ প্রপোর্শনাল টু কি লিখতে পারি? mg লিখতে পারি না? আচ্ছা, তাহলে এই লাইনটাও মনে রাখবা। এরপর কি? সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য আমাদের একটা ধ্রুবক দিতে হয়। Fs ইকুয়ালস টু, ধরো একটা ধ্রুবক k ইন্টু mg। কিন্তু এই ঘর্ষণের সমীকরণে এই কে যে ধ্রুবকটা, ওই ধ্রুবকটা মানে হচ্ছে ঘর্ষণের সমীকরণে যে ধ্রুবকটা আসে, ওই ধ্রুবকটা হচ্ছে মিউ মানে কি? এটা হচ্ছে মিউ। এটা আমি তোমাকে লিখে দিছিলাম গতিবিদ্যার ক্লাস যখন করাইছি তখন। তো এই মিউ এর মানে হচ্ছে, ঘর্ষণ টপিকটার ক্ষেত্রে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তো এটা যেহেতু স্থিতি ঘর্ষণ, তার মানে এখানে হবে মিউ এস মানে কি? মিউ এস মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখন স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের একটা সূত্র আছে, ওটা যদি আমি তোমাকে লেখা দেই। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়ালস টু কি? মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা। এটা কিন্তু কেবলমাত্র স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা। এখন এই যে থিটাটা, এই থিটার পরিচয় কি? থিটা ইকুয়ালস টু হোয়াট? থিটা জিনিসটা কি? থিটা জিনিসটা হচ্ছে স্থিতি ঘর্ষণ কোণ। স্থিতি ঘর্ষণ কোণ। তো এখন আবার স্থিতি ঘর্ষণ কোণ জিনিসটা আবার কি? কি আজগুবি কথা বলতেছি, হ্যাঁ, একটার পর একটা নতুন নতুন জিনিস বলতেই আছি। আচ্ছা দেখো, এই হচ্ছে তল, হ্যাঁ, এই হচ্ছে তল, যে তলের উপর এই বস্তুটা বসানো আছে, খুবই আদর করে বসানো আছে। তো বসানো থাকলে ধরো এটা হচ্ছে বস্তু, তার নিচের দিকে অবশ্যই একটা ওজন কাজ করবে। পাকা হয়ে গেল, নিচের দিকে ওজন কাজ করবে। হয় না কেন? এই যে হয়েছে। নিচের দিকে ওজন কি? mg। উপরের দিকে কি কাজ করবে? উপরের দিকে কাজ করবে অভিলম্ব প্রতিক্রিয়া আর। ঘর্ষণ বল কোন দিকে? ধরো বস্তুটা সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করতেছে, তো ঘর্ষণ বল পিছনের দিকে, এটা কি? Fs। তো এই যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া, এখানে দুইটা বল আছে না, ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া। ওই ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়ার লব্ধি কোন দিকে হবে? তাদের মাঝখান বরাবর কোনো একদিকে। এটা হচ্ছে Fs ও আর এর লব্ধি। তো ওই Fs এবং আর এর যে লব্ধি, ওই লব্ধির সাথে অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী যে কোণটা, ওই কোণটাকে বলা হয় থিটা বা ঘর্ষণ কোণ। আর স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে স্থিতি ঘর্ষণ কোণ। গট ইট? তার মানে এখানে আমরা মিউ এসকে কি লিখতে পারি? মিউ এর পরিবর্তে মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা। এখন ট্যান থিটার পরিবর্তে কি লিখতে পারি? Fs এই বরাবর আছে, এই বরাবর থাকা মানে কি? ওই দিকে Fs এর মান আর এই দিকে হচ্ছে
এইটুকুর মান সমান। তো তাহলে ট্যান থিটা মানে কি, এইটুকুর মান উপরে হবে এইটুকুর মান মানে কি এফএস, আর নিচে হবে লম্ব ভাগ ভূমি। ভূমি কত, অভিলম্ব প্রতিক্রিয়া আর। বুঝতে পারছি। এখন এর পরবর্তী লাইন যদি আমরা দেখি তাহলে হবে এফএস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর, যেটা আমরা পূর্ববর্তী পেজে লিখে আসছি। আচ্ছা, তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সম্পর্কে আমরা বুঝতে পারছি, জানতে পারছি। স্থিতি ঘর্ষণ কোণ কি এটাও বুঝতে পারছি। তবে স্থিতি ঘর্ষণ কোণের আরেকটা নাম আছে, আরেকটা নাম কি, নিশ্চল কোণ। তো এই নিশ্চল কোণ বা স্থিতি ঘর্ষণ কোণের একটা সূত্র আছে। ওই সূত্রটা হচ্ছে সূত্র না, এটার একটা পরিচয় আছে আর কি। সর্বোচ্চ যত কোণে হেলানো হলে বস্তু স্থির থাকবে। এখন এই জিনিসটা দ্বারা আবার কি বুঝাইলাম, তাই না? এই জিনিসটা দ্বারা আবার কি বুঝাইলাম, আজকে কি শুরু করছি আসলে আমি তাহলে? হ্যাঁ, এটাই তো বলবা, তাই না? এটা আর কোন কালার দেওয়া যায়, সাদা কালার দিই। এখন এই জিনিসটা দ্বারা আমি বুঝাইছি কি কি করিতেছি আমি। গিভ মি 1 মিনিট প্লিজ, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট প্লিজ। এটাকে একটু ছোট করি অ্যান্ড একটু এদিকে নিয়ে যাই, দেন এগেন মার্কার। আচ্ছা, তাহলে দেখো, ধরো একটা টেবিলের উপর বা একটা তলের উপর, এই যে একটা তল, এই তলের উপর একটা বই রাখছো, এটা হচ্ছে বই। তো এই তলটাকে হচ্ছে কি করলা তুমি, এই তলটাকে একটু আমি যদি দেখাই সিলেক্ট করে ভালোভাবে, এই তলটাকে তুমি, হয় না কেন, আরে কি হইতেছে, কোনো কিছুই কাজ করতেছে না, আমার কথা মতো চলতেছে না। আচ্ছা, যাই হোক, তো এই তলটাকে কি করছো, এই তলটাকে হচ্ছে তুমি এই তলটাকে তুমি একটু বাঁকাইয়ে দিছো এইভাবে। ধরো থিটা কোণে। তো তুমি দেখো তলটাকে ধরো 1 ডিগ্রি কোণে উপরের দিকে একটু হেলাইলা, বই পড়ে নাই। 2 ডিগ্রি কোণে হেলাইছো, বই পড়ে নাই। 10 ডিগ্রি কোণে হেলাইছো, পড়ে নাই। 15 ডিগ্রি কোণে হেলাইছো, পড়ে নাই। কিন্তু 15.1 ডিগ্রি কোণে হেলাইছো, তখন বইটা পড়া শুরু করছে নিচের দিকে। তো ওই যে 15.1 ডিগ্রি যে কোণের মানটা, ওই কোণটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ কোণ বা নিশ্চল কোণ। অর্থাৎ সর্বোচ্চ যত কোণে হেলাইলে বস্তু স্থির থাকতে পারে, অথবা সর্বোচ্চ যত কোণে হেলাইলে বস্তু কেবলমাত্র পড়া শুরু করে, ওইটা কি, ওটা হচ্ছে নিশ্চল কোণ বা স্থিতি ঘর্ষণ কোণ। তো এই নিশ্চল কোণ নির্ণয় করার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ওই যে ওই সূত্র, এই যে এটা মিউ এস ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু এফ এস ডিভাইড বাই আর। তো এই সূত্রটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, সোজা কথা। এখন গতি ঘর্ষণ কি, গতি ঘর্ষণ হচ্ছে দুইটা বস্তু একে অপরের সাপেক্ষে গতিশীল, তো তখন তাদের স্পর্শতলে যে বাধাদানকারী বলের উদ্ভব হয়, সেই ঘর্ষণটার নামই হচ্ছে গতি ঘর্ষণ। এই গতি ঘর্ষণকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। কে মানে কি, কে মানে হচ্ছে কাইনেটিক। একক মাত্রা কি,
বলের একক অ্যান্ড মাত্রা। তো প্রকাশ করা হয় কি দ্বারা? এফকে দ্বারা, একক মাত্রা, বলের একক মাত্রা, অর্থাৎ নিউটন এবং MLT ইনভার্স 2। এখন এফকে ইকুয়ালস টু কি? এফকে এর ক্ষেত্রে সেম ওই সূত্রটাই, এফকে ইজ প্রপোর্শনাল টু তলের অবিলম্ব প্রতিক্রিয়া। এইখান থেকে এফকে ইকুয়ালস টু ঘর্ষণ গুণাঙ্ক, যেটা হচ্ছে মিউকে হবে এখন, কারণ গতি ঘর্ষণ গুণাঙ্ক, মিউকে ইন্টু আর। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের গতি ঘর্ষণের ফর্মুলা। তোমাদেরকে এখন একটা খুশির সংবাদ দিই। খুশির সংবাদটা হচ্ছে তোমাদের এই যে লিখা দিলাম, কেবলমাত্র এইটুকু জানলেই চলবে, এর বেশি আর কিচ্ছু জানতে হবে না। ফাইন, খুবই ভালো, এইটুকু জানলেই যেহেতু হইতেছে, মাথা ঠান্ডা, কুল, কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। এবার তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দেই, মাথাটা ঠান্ডা করো। তোমাদের চেয়ে মাথা অ্যাকচুয়ালি আমার গরম বেশি হয়ে গেছে, কারণ নিজে পড়ার চেয়ে পড়া বোঝানোটা কঠিন বেশি। আর এসএসসিতে হচ্ছে পড়ানো আরও বেশি কঠিন, কারণ তোমাদের সব কিছু পড়ানো যায় না চাইলেও। সো আমাকে কোন জায়গাটায় গিয়ে থামতে হবে, অ্যান্ড ওই জায়গায় থামার জন্য কিভাবে আগাইতে হবে সামনের দিকে, এগুলো সব কিছু মাথার উপর দিয়ে প্রেশার যায়, সব কিছুর প্রেশার। এই জন্য মাথা একদম পুরো ধোয়া বের হয় তোমাদের যখন ক্লাসগুলো রেকর্ড করি আমি। তো 5 সেকেন্ড, 5, 4, 3, 2, 1, টাইমস আপ। এখন দেখো কোয়েশ্চেন। ঘর্ষণ বল 25 নিউটন, প্রতিক্রিয়া বল 35 নিউটন হলে স্থিতি ঘর্ষণ কোণ কত? তার মানে এখানে যে ঘর্ষণ বলের কথাটা উল্লেখ আছে, এটা স্থিতি ঘর্ষণ জিনিসটাই উল্লেখ আছে। স্থিতি ঘর্ষণ জিনিসটা উল্লেখ আছে দেখে স্থিতি ঘর্ষণ কোণের মান চাইছে, না হলে তো আর স্থিতি ঘর্ষণ কোণের মান চাইতো না, তাই না? তো আমরা কি শিখছি? আমরা জানি কি স্থিতি ঘর্ষণ Fs ইকুয়ালস টু μs ইন্টু আর, এটা শিখছি না আমরা ইমপ্লিস। Fs ইকুয়ালস টু μs ইকুয়ালস টু আমরা কি শিখছি? এই যে দেখো, μs ইকুয়ালস টু কি শিখছি, এটাও আমি রেড কালার দিয়ে মার্ক করে দিই। রেড কালার μs ইকুয়ালস টু কি শিখছি? μs ইকুয়ালস টু এই যে tan থিটা। তো বসাই দাও, Fs ইকুয়ালস টু μs এর পরিবর্তে tan থিটা ইন্টু আর। এরপরে কি লিখতে পারো? Fs ডিভাইড বাই আর ইকুয়ালস টু tan থিটা, বা tan থিটা ইকুয়ালস টু Fs এর মান কত? 25, প্রতিক্রিয়া কত? 35। এখান থেকে কোণের মানটা বের করো, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 25/35। এখন এটা ক্যালকুলেটরের সাহায্যে কেমনে নির্ণয় করতে হয় সেটা আই হোপ বুঝাইতে হবে না। তো ক্যালকুলেটর নির্ণয় করার জন্য তোমাদের ES প্লাস অথবা অন্য যে কোনো ক্যালকুলেটরই হোক, সেটা দেখবা টেনের একটা বাটন আছে। তো শিফট প্রেস করবা প্রথমে, তারপর টেনে প্রেস করবা, দেখবা tan ইনভার্স চলে আসছে। তারপর ভগ্নাংশের সাইনটা দিয়ে উপরে লিখবা 25, নিচে লিখবা 35, তারপর সমান সমান। এখান থেকে কোণের মান চলে আসবে 35.53767778 এরকম কিছু একটা ডিগ্রি, যদি তোমাদের ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকে। আর যদি রেডিয়ান মোডে থাকে তাহলে ওইটা আসবে হচ্ছে, তাহলে কিছুটা এরকম আসবে 0.62025 রেডিয়ান। তো তোমাদের ক্যালকুলেটর কোনটা আসতেছে এটা হচ্ছে ডিপেন্ড করবে যে ক্যালকুলেটর কোন মোডে আছে। ডিগ্রি মোডে যদি থাকে তাহলে উপরেরটা আসবে, রেডিয়ান মোডে থাকলে নিচেরটা আসবে। দুইটাই সঠিক, তবে হ্যাঁ, ডিগ্রিতে অ্যান্সার করলে উপরে ছোটো করে 0 দিতে হবে, এই যে এখানে উপরে পাওয়ারে, না হলে হচ্ছে স্যার বুঝবেন না। আর রেডিয়ান থাকলে উপরে ছোটো করে সি দিতে হবে, সি দিলেই ওটা বোঝা যাবে যে রেডিয়ানে মানটা দেওয়া আছে। আচ্ছা, এখন পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তীতে একটা ভালো কোয়েশ্চেন দিছে, 5 কেজি ভরের একটি বস্তুকে 45 ডিগ্রি কোণে আনো তো তল বরাবর।
কি বলছে, আমি এটা হাইলাইটার ইউজ করি এখানে মেন পয়েন্টগুলো মার্ক করার জন্য। 5 কেজি ভরের বস্তু, হ্যাঁ, 45 ডিগ্রি কোণে আনত তল বরাবর সমবেগে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা, সমবেগে উপরে ওঠাতে হলে বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? তলের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 46, সরি 46 না 0.46, কি বলতেছি আমি। তো চলো শুরু করি। তো আগে আমরা চিত্রটা আঁকি যে কি বলতে চাইছে তারা। তারা হচ্ছে বলছে 45 ডিগ্রি কোণে আনত একটা তল, পেন্সিল ইউজ করি এখানে তাহলে বেটার হবে। তো প্রথমে আনত তলটা আঁকাই ফেলি। এই হচ্ছে আমাদের আনত তল। 45 ডিগ্রি কোণে আনত তল, এটা বোঝা যায় না আসলে, এটা কিছুটা বোঝা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে আনত একটা তল। ওই আনত তল বরাবর 5 কেজি একটা ভরের বস্তু, ধরো 5 কেজি ভরের বস্তুটা এখানে আছে, এটা হচ্ছে 5 কেজি ভরের বস্তু। তো এই 5 কেজি ভরের বস্তুকে তল বরাবর সমবেগে উপরে ওঠাতে, তার মানে উপরে ওঠাতে যেহেতু আমাকে বলটা অবশ্যই উপরের দিকেই দিতে হবে, ধরলাম এই বরাবর আমি এফ বল প্রয়োগ করছি। এখন সমবেগ কথাটা যেহেতু উল্লেখ করছে, তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু কত? 0। অবশ্যই সমবেগে হলে ত্বরণের মান 0। এখন এখানে কত বল প্রয়োগ করতে হবে এটা বলছে, এটা যেহেতু বলছে, আবার তলের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.46। এখন বস্তুকে উপরে উঠাইতেছ, ঘর্ষণ বল তাহলে কোন দিকে কাজ করবে? নিচের দিকে। আমি এইবার অন্য কালার পেন ইউজ করি, নাহলে মাথায় প্যাঁচ লাগবে তোমাদের। তো ঘর্ষণ বলটা কাজ করবে নিচের দিক বরাবর, এটা হচ্ছে ঘর্ষণ বল। এখানে তোমাদের কাছে আমার একটা ভালো কোশ্চেন, সেটা হচ্ছে এফ এস হবে নাকি এফ কে হবে? 5 সেকেন্ড টাইম দিলাম। 5, 4, 3, 2, 1, টাইমস আপ। এটা হবে এফ কে, এফ এস কিন্তু হবে না। কারণ কি? এফ এস তখন হবে যখন বস্তুটা স্থির, কিন্তু সমবেগে যদি চলে তাহলে বস্তুটা তো গতিশীল, তার ত্বরণ শূন্য তো কী হয়েছে, সে তো গতিশীল, তাই না? এই জন্য এখানে এফ কে হবে। আর যে আমার এই যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা দেওয়া আছে, ওইটা অ্যাকচুয়ালি মিউ কে এর মান দেওয়া আছে। এটা কিসের মান দেওয়া আছে? মিউ কে এর মান। আচ্ছা, তো এখন আমরা বস্তুর উপর কী কী বল প্রযুক্ত আছে ওইটা চিন্তা করি। নিচের দিকে কী বল প্রযুক্ত আছে? তার ওজন ডিটেক্ট করে না কেন? নিচের দিকে হচ্ছে, বিপদে পড়লাম কেন, হয় না কেন? এই তো, এই তো, আরে আচ্ছা যাই হোক। তো নিচের দিকে কি আছে? এমজি। এমজির দুইটা উপাংশ ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর যেটা, ওইটা হচ্ছে এমজি কস থিটা। আর তল বরাবর যে উপাংশটা, আমি উপাংশগুলো আরেক কালার ইউজ করি, এই অনেকগুলো বল থাকলে তোমাদেরকে বোঝানোটা একটু কঠিন হয়ে যায় আর কি। তো তল বরাবর যেটা, ওটা হচ্ছে, সরি, তলের লম্ব বরাবর যেটা, ওটা হচ্ছে এমজি কস থিটা। আর তল বরাবর যেটা, সেটা হবে এমজি সাইন থিটা। এখন দেখো কি বিষয়গুলো কি। আর উপরের দিকে কি? উপরের দিকে তো অভিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করতে আছে। এখন আমি কয়েকটা সমীকরণ বানাবো, কয়েকটা বলতে দুইটা সমীকরণ বানাবো। 1 নাম্বার কি লিখবো আমি? প্রথমে লিখবো হচ্ছে তলের লম্ব বরাবর, মানে তলের লম্ব বরাবর যে বলগুলো আছে, বলগুলো নিয়ে প্রথমে আমি কাজ করব। তলের লম্ব বরাবর কোন কোন বল আছে? একটা বল আছে আর, যেটা তল বরাবর সোজা খাড়া উপরের দিকে কাজ করতেছে। আরেকটা বল আছে এমজি কস থিটা, যেটা তল বরাবর খাড়া নিচের দিকে কাজ করতেছে।
আমি কিন্তু বলছি তল বরাবর খাড়া নিচের দিকে, একদম খাড়া নিচের দিকে না, খাড়া নিচের দিকে হচ্ছে এমজি, আর তল বরাবর খাড়া নিচের দিকে হচ্ছে এমজি কস থিটা। তো এই দুইটা বলই তো আমাদের কার্যকর আছে। এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, বস্তুটা কি ভিতরের দিকে ঢুকে যেতেছে তল ভেদ করে, অথবা তল থেকে উপরে ভাইসে উপরে উঠে পড়তেছে? অবশ্যই না। যেহেতু উঠতেছে না, তাহলে উপরের বল এবং নিচের বল দুইটা সমান। এমজি কস থিটার মান কত? 45 ডিগ্রি। এখন এটা যদি 45 ডিগ্রি হয়, এটা যে 45 ডিগ্রি হবে, এটা কেন হবে এটাও তো আমি বুঝাইছি গত ক্লাসে বা বা হচ্ছে তার আগের ক্লাসে। আচ্ছা, তো আর ইকলস টু এমজি কস থিটা, এমজি কস 45, এটা ধরো 1 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণটা কি? 2 নং সমীকরণ তুমি একটা দিতে পারো, যেটা হচ্ছে এফ কে, এফ কে ইকলস টু কি, এটা তলের লম্ব বরাবর না, এটা তলের অক্ষ বরাবর হবে। তো এখানে তুমি কি লিখতে পারো যে তল বরাবর যে বলগুলা কার্যকর, ওই বলগুলো নিয়ে এখন তুমি কাজ করবা। মানে কি করলা, তুমি দুই পার্টে ভাগ করে ফেললা। একবার কাজ করলা হচ্ছে তলের লম্বা বরাবর যে বলগুলো আছে ওই বলগুলো নিয়ে, আরেকবার কাজ করলা তল বরাবর যে বলগুলো আছে ওই বলগুলো নিয়ে। তো তলের লম্বা বরাবর কাজ আমাদের শেষ। এখন তল বরাবর কোনগুলা আছে? তল বরাবর দেখো, তল বরাবর উপরের দিকে আছে এফ বল। উপরের দিকে আর কোনো বল আছে? নাই। এখন নিচের দিকে কি আছে? নিচের দিকে একটা বল আছে এফ কে, যেটা হচ্ছে গতি ঘর্ষণ, আরেকটা বল আছে এমজি সাইন থিটা। তো এখন কথা হচ্ছে সমবেগে উপরে উঠাইতে হইলে, আচ্ছা আগে আমরা লেখা ফেলি। ধরো আমরা ধরে নিলাম উপরে বল বড়, নিচের বল ছোট, ধরে নিলাম। তাহলে কি হবে, এফ থেকে নিচের বলগুলা মাইনাস হবে। এফ মাইনাস নিচে কোন দিকে কোনগুলা কার্যকর আছে? এফ কে এবং এমজি সাইন থিটা, মানে হচ্ছে সাইন 45, ইকুয়াল টু কি, বস্তুর ভর এম ইন্টু তার ত্বরণ কত? 0। গট ইট, পারফেক্ট। এরপরের লাইন এফ ইকুয়ালস টু কী হবে, এই মাইনাসের পার্টটুকু রাইট হ্যান্ড সাইডে নিলে হয়ে যাবে প্লাস এফ কে প্লাস এম জি সাইন 45 প্লাস কি এম ইন্টু 0 মানে 0 ইকুয়াল টু, এখন কি লিখতে পারো তুমি? এফ কে এর পরিবর্তে কী লেখা যায়? মিউ কে ইন্টু আর প্লাস এম জি সাইন 45 ডিগ্রি। বুঝিতে পারিয়াছি? প্যারাফেক্ট। এখন মান বসাই দাও। মিউ কে এর মান কত? 0.46 একটা। আর এর মান কত? এম জি কস 45 প্লাস কি এম জি সাইন 45। এটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে ইনপুট দাও। তোমরা অবশ্যই মানগুলো বসাই নেবা, এম জি তারপর কস 45, কস 45-এর মান বসানো লাগবে না, তবে এম এবং জি এর মানটা বসাই নেবা। তার আরেক লাইন বাড়াই আর কি, এম এবং জি এর মান বসাই নেবা, তারপর ক্যালকুলেটরে তুলে ডিরেক্ট অ্যান্সার লিখে দেবা। তো 5 মানে ভর ইন্টু 9.8 ইন্টু কস 45, তার সাথে গুণ 0.46 প্লাস কী হবে 5 ইন্টু 9.8, কারণ জি এর মান দেওয়া নাই, ইন্টু সাইন 45। জি এর মান যদি দেওয়া না থাকে তাহলে 9.8 ধরতে হবে। তো এখান থেকে আমাদের মানটা আসে 50.5864 নিউটন। এটাই হচ্ছে আমাদের প্রযুক্ত বল। বুঝিতে পারিয়াছি? এটা কিন্তু ভালো কোয়েশ্চেন। আর একটা ইন্টারেস্টিং তথ্য দেই, এটা আমাদের এইচএসসি লেভেলের কোয়েশ্চেন। ইন্টারের একটা কোয়েশ্চেন তোমাদের করাই ফেললাম, ভালো লাগতেছে না এখন? অনেকে আমাকে নিয়ে অবশ্য ট্রল করবে যদি দেখে থাকে আর কি। আচ্ছা, যাই হোক। তো এরপর হচ্ছে কপিকল। কপিকলটা বোঝার আগে আমাদের এখানে একটা জিনিস লিখে রাখছি, এফবিডি। হোয়াট ডাজ দ্যাট মিন? এফবিডি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এর মানে কি? ফ্রি বডি ডায়াগ্রাম জিনিসটা হচ্ছে অনেকগুলো ভর বা অনেকগুলো বস্তু দেখবা দেওয়া আছে, ওই ভর বা বস্তু, ওই ভর বা হচ্ছে অতগুলা জিনিসপত্র বা অতগুলা বস্তুর মাঝখান থেকে একটা বস্তুকে পিক করবা, পুরোপুরি আলাদা করে ফেলবা, অ্যান্ড ওই বস্তুর উপর বলগুলা নিয়ে কাজ করবা। আমি কি বললাম? কিচ্ছু বোঝা নাই? বোঝার দরকার নেই, আমি তোমাদেরকে বুঝাই দিতেছি এখন। সাপোজ এটা একটা তল, এটা হচ্ছে একটা তল। এই কোণের মান হচ্ছে হোয়াট দ্য হেল, এই কোণের মান হচ্ছে আলফা,
এই কোণের মান হচ্ছে বিটা। ধরো এখানে একটা কপিকল লাগানো আছে, এখন কপিকল জিনিসটা কি এটা আমি তোমাদেরকে পরে বুঝাইতেছি। তুমি ধরে নাও এখানে একটা কপিকল, এটা একটা কপিকল লাগানো আছে, এইখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে। এই বস্তুটা দড়ি দিয়ে নিয়ে, কপিকলের উপর দিয়ে দড়ি দিয়ে নিয়ে হচ্ছে এই বস্তুর সাথে আটকানো। এখন এখন কোশ্চেনে কি চাইছে, ত্বরণ কত বের করতে বলছে। ভালো মুশকিলে পড়ে গেলাম, আমাকে কিচ্ছু দিল না। ধরো হচ্ছে এটা M1, এটা M2, এইটুকুই দিয়ে রাখছে আমাকে। এরপর বলতেছে আমাকে কোশ্চেনে হচ্ছে ত্বরণের মান বের করো। মানে মস্করা নাকি, আমাকে কিচ্ছু দিল না, তারা ত্বরণের মান বের করতে বলছে। কি চাইছে আসলে, তারা আমাদের কাছ থেকে কি চায়? কোয়েশ্চেনটা আসলে পুরোপুরি ভ্যালিড। কেমনে ভ্যালিড আমি তোমাদেরকে বোঝাই দিতেছি। এই যে এই টাইপের কোয়েশ্চেনগুলোতে কিছু কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হয়, ধরে নিতে হয়, চিত্রের মধ্যে লিখতে হয়। ওগুলো জিনিসের মধ্যে কী কী জিনিস লিখতে হবে তোমাকে? 1 নাম্বার লিখতে হবে যে দড়ি যেহেতু আছে, তার মানে তার মাঝে একটা টান বল কাজ করতেছে। সে টান বলটা কি? টান বলটা হবে উপরের দিকে টি। এই বস্তুর ক্ষেত্রেও দড়ি যেহেতু সেম, টান বলের মান হবে সমান, এবং এই ক্ষেত্রেও টান বলের মানটা হবে উপরের দিকে টি। এই একটা জিনিস অ্যাজিউম করে নিলাম। এরপর আরেকটা জিনিস অ্যাজিউম করব, সেটা হচ্ছে ত্বরণের মানটা। ত্বরণ কোন দিকে হবে? ধরো আমি ধরে নিলাম ত্বরণ এই দিকে, তাহলে M1 বস্তুর ক্ষেত্রে ত্বরণ যদি উপরের দিকে হয়, M2 বস্তুর ক্ষেত্রে ত্বরণটা হবে নিচের দিকে, এবং ত্বরণের মান হবে সেম। এই জিনিসগুলো হচ্ছে অ্যাজিউম করে নিতে হবে, তোমাকে ধরে নিতে হবে। এখন তুমি ধরতে পারো যে M1 এর ক্ষেত্রে ত্বরণ নিচের দিকে, তাহলে M2 এর ক্ষেত্রে ত্বরণ হবে উপরের দিকে। এটা একান্তই তোমার ইচ্ছা, বাট এই কোয়েশ্চেনে যেভাবে, এই ডায়াগ্রামে আমি যেভাবে লিখছি, আমি সাধারণত ম্যাথ করার সময় ওইভাবেই করি। এখন কথা হচ্ছে আমাদের মেইন পয়েন্টে আসি। ফ্রি বডি ডায়াগ্রাম তাহলে কী জিনিসটা? ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এইখান থেকে আমি এই পার্টটুকু পিক করব, এই পার্টটুকু পিক করে অন্য আরেকটা জায়গায় পুরোপুরিভাবে আলাদা করে আঁকাবো। ধরো হচ্ছে এই পর্যন্ত আমি নিয়ে নিছি, তাহলে ওইটুকুকে আমরা আলাদাভাবে হচ্ছে একটা আনত তল হিসেবে কনসিডার করতে পারি, যার এই কোণের মানটা হচ্ছে আলফা। এবার আমরা ইয়েলো কালার মার্কার ইউজ করি। আচ্ছা, কোণের মান হচ্ছে আলফা, একটু এদিকে নেই। অ্যান্ড এটার উপর হচ্ছে M1 বস্তুটা দাঁড় করানো ছিল, এটা হচ্ছে M1, তার ত্বরণ ছিল উপরের দিকে, এবং এই বরাবর একটা বল ছিল টান বল টি। এখন এই বস্তুর ক্ষেত্রে নিচের দিকে, একদম খাড়া নিচের দিকে কাজ করবে তার ওজন mg বল, তল বরাবর নিচের দিকে কাজ করবে mg cos থিটা, যদি mg কে উপাংশে বিভক্ত করে ফেলো। আর হচ্ছে তলের লম্ব বরাবর হচ্ছে mg cos থিটা, আর তল বরাবর cos থিটা না তো cos আলফা হবে, mg sin আলফা। এটা হচ্ছে আলফা, বুঝতে পারছি? আর উপরের দিকে প্রতিক্রিয়া বল ধরো এটা হচ্ছে R1, M1 বলের ওপর প্রতিক্রিয়া বল R1। তো এই যে একদম পুরা ওই জায়গা থেকে খুলে M1 বস্তুটাকে পুরোপুরি আলাদাভাবে আরেক জায়গায় লিখলাম, এটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। মানে কি, কোনো একটা বড় সিস্টেম থেকে একটা বস্তু পিক করে ওই বস্তুটাকে একদম আলাদাভাবে আরেকটা চিত্র এঁকে ওই বস্তুর মধ্যে কার্যকর যত বল আছে সবগুলো চিহ্নিত করব। এরপর সমীকরণ বানাবো, জাস্ট লাইক এই কোয়েশ্চেনের মতো সমীকরণ বানাবো। দেখো এই যে একটা সিস্টেম, একটা হচ্ছে কঠিন বা হচ্ছে কমপ্লেক্স একটা সিস্টেম দেওয়া আছে তোমাদের এসএসসির হিসাবে, কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে এই পার্টটুকু যখন খুইলা নিয়ে এখানে চলে আসছি, তখন দেখো এই যে সিস্টেমটা হয়ে গেছে, ওই সিস্টেমটা কিন্তু একদম পুরোপুরি এর আগের কোয়েশ্চেন যেটা ছিল ওইটার মতো, তাই না? তার মানে আমাদের জন্য কাজ করাটা সহজ হয়ে গেছে না? কাজ করা কিন্তু সহজ হয়ে গেছে। তুমি সেম জিনিস এই বস্তুর ক্ষেত্রে করতে পারো। এই বস্তুকে এভাবে টাইনা আনো, টাইনা এনে এইভাবে আরেকটা সিস্টেম ক্রিয়েট করো। এটা অবশ্য
সমকোণী ত্রিভুজ হয় নাই, এখন হয়েছে। এই কোণের মানটা হচ্ছে বিটা, অ্যান্ড এখানে হচ্ছে m2 বস্তুটা, এর উপর বরাবর আর বল, তল বরাবর নিচের দিকে mg cos বিটা, তল বরাবর খার নিচের দিকে, আর তল বরাবর হচ্ছে mg sin বিটা। গট ইট? ফ্রি বডি ডায়াগ্রাম কি জিনিসটা এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ফাইনালি আমরা কপিকল কনসেপ্টটার উপর বা কপিকল টপিকে মুভ করতে পারি। তো চলো, কপিকল কি? কপিকলের সবচেয়ে সহজ উদাহরণ যদি দেই তাহলে হবে কিছুটা এরকম। ধরো এটা হচ্ছে একটা কুয়া, এই কুয়া এখানে পানি আছে, হয়তোবা তোমরা কুয়া থেকে পানি তোলা দেখো নাই, সমস্যা নাই। তো এখানে এরকম একটা বিয়ারিংয়ের মতো কিছু একটা লাগানো থাকে, এরপর এখানে হচ্ছে রশি বাঁধা থাকে, রশির অপর প্রান্তে কি থাকে, একটা বালতি লাগানো থাকে। এরকম ধরো হচ্ছে রশিটা, এই রশিটার উপর হচ্ছে এরকম একটা বালতি লাগানো থাকে, তাই না? বালতিটা বানতে হয়। তখন কি করো, তখন এখান থেকে তোমরা জোর লাগাকে হাইসা করে করে হচ্ছে নিচের দিকে, মানে জোর লাগাকে হেইয়ো নিচের দিকে টান দাও, কলসি উপরের দিকে ওঠে। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমে এই যে যে চাকার মতো একটা জিনিস ব্যবহার করছো না, এই জিনিসটাই হচ্ছে কপিকল। এর ইংলিশ নাম হচ্ছে পুলি। তো এই কপিকলের একটা, যাকে বলে কি বলে, যাকে বলে হচ্ছে জাতীয় কেস, একদম জাতীয় যে কেসটা সেটা হচ্ছে কিছুটা এরকম। এটা ওই কেসটা হচ্ছে তোমাদের এসএসসিতে পুরোপুরিভাবে আছে। ওই কেসটা কেমন, এটা ধরো একটা পুলি বা কপিকল, এই হচ্ছে কপিকল। তো এই কপিকলে একটা দড়ি বাঁধা আছে, আই রিপিট, একটা দড়ি বাঁধা আছে। দড়ির এক পাশে একটা ভর ঝুলানো, এটাকে ধরো m1, আরেক পাশে আরেকটা ভর ঝুলানো, এই যে এটা হচ্ছে m2। তো যেহেতু ভর ঝুলানো, তাহলে সুতা বাঁধা, উপরের দিকে টান বল, এই দিকেও আছে, উপরের দিকে একটা টান বল। এখন কি বলবে কোশ্চেনে তোমাকে, যে ত্বরণ কত, টান কত, তোমাকে এটা কোশ্চেনে আস্ক করবে। তাহলে এখন কি করবা, তোমাকে এজিউম করে নিতে হবে প্রথমেই যে ধরো ত্বরণ উপরের দিকে কাজ করতেছে, রাইট? ত্বরণ উপরের দিকে কাজ করতেছে, তাহলে বাম পাশেটা যদি ত্বরণ উপরের দিকে কাজ করে, m2 এর ক্ষেত্রে ত্বরণ হবে নিচের দিকে এবং ত্বরণের মান হবে সেম। এবার ফ্রি বডি ডায়াগ্রামটা চিন্তা করো। m1 বস্তুর ক্ষেত্রে নিচের দিকে ওজন m1g, আর m2 বস্তুর ক্ষেত্রে নিচের দিকে ওজন হবে m2g। এবার কেবলমাত্র m1 নিয়ে যদি চিন্তা করো, m1 এর ত্বরণ দেখো উপরের দিকে, তার মানে উপরের দিকের বলের মান নিচের দিকের বলের মান অপেক্ষা বড়। এখন উপরের দিকে কোন বলগুলো আছে, কেবলমাত্র একটা বল আছে, টি টি মাইনাস নিচের দিকে কোন বল, m1g। এটা কি হলো তাহলে, এটা হলো সামেশন অফ এফ, মানে লব্ধি বল। উপরে এবং নিচে লব্ধি হচ্ছে টি মাইনাস m1g। তো এই লব্ধি বলের মানটা কত, m1a। এটা কোথা থেকে পাইছি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। এখন m2 এর ক্ষেত্রে দেখো, ত্বরণ কিন্তু নিচের দিকে, তার মানে নিচের দিকের বলের মান হবে বড়। তো m2g মাইনাস টি ইকুয়ালস টু m2a, 2 নং। এবার 1 নং এবং 2 নংয়ে দেখো টি, এই জিনিসটা কমন, এবং 1 নংয়ের টি হচ্ছে প্লাস, 2 নংয়ের টি মাইনাস। তাহলে আমরা এখানে কি করতে পারি, 1 আর 2 যদি সিম্পলি যোগ করে দেই তাহলে টি হচ্ছে কাটা যাবে। তাহলে কি হবে, হইতেছে আমার টি মাইনাস m1g প্লাস m2g মাইনাস টি ইকুয়ালস টু m1a প্লাস m2a। এখান থেকে টি এবং টি কাটা যায়, থাকে m2 মাইনাস m1 ইন্টু জি ইকুয়ালস টু m2 প্লাস m1 ইন্টু এ। ফাইনালি এখান থেকে এ এর মানটা আসবে, কি জানো,
m2 মাইনাস m1 ডিভাইড বাই m2 প্লাস m1 ইন্টু জি। তবে এখানে মাইনাস নিতে ইনডিফারেন্স দাও, কারণ কি এখানে সবসময়ই বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে এবং ত্বরণের দিকটা হবে যেদিকে বেশি ভরের বস্তু থাকবে ওই দিক বরাবর হবে ত্বরণের দিক। আচ্ছা, বুঝতে পারছি আমরা, পারফেক্ট। তো এখন বুঝতে পারছি যেহেতু, এখন আমাদের কাজ হচ্ছে এই সূত্রটা ঠাড়া ঠাড়া মানে তো বুঝতেই পারছো, ঠাড়া মুখস্থ করো, এত বোঝাবুঝির দরকার নাই। তবে পারো যদি, তোমার যদি কনফিডেন্স থাকে নিজের ভিতর ওই রকম, তাহলে হচ্ছে তুমি চিত্র এঁকে ডিরাইভ করে তারপর হচ্ছে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবা। এটা একান্তই তোমার উপর ডিপেন্ড করতেছে। আর যদি তোমার মধ্যে কোনো কনফিডেন্স না থাকে তাহলে আমি বলবো এই ক্ষেত্রে মুখস্থ করে রাখো, এটাই বেটার হবে। রিস্ক নেওয়া কোনোভাবেই ভালো না। আচ্ছা, তো আমরা ত্বরণের মানটা পেয়ে গেছি, m2 ইনডিফারেন্স এমন। কালারটা একটু চেঞ্জ করে দেই, এই হচ্ছে কালার। এবার দেখো, এবার আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে, সেই ছোট্ট কাজটা হচ্ছে কপি করে যদি পেস্ট করি স্লাইডটা অ্যান্ড জিনিসগুলো মুছে দেই। জিনিসগুলো মুছে দেই বলতে এই জিনিসগুলো একটু ছোট করে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের দরকার হবে। 1 নং এবং 2 নং সমীকরণ আমাদের দরকার আছে। তো এই জিনিসটা আমি ছোট করব, ছোট করে এখানে রাখলাম। আর নিচের দিকের যত জিনিস আছে এগুলো করে দেবো আমি রিমুভ। এখন আবার পেন। তো পূর্ববর্তী পেজে যে আমরা ত্বরণের, এখন দেখো আমি কি লিখব, এখন লিখব 1 নংয়ে এর মান বসিয়ে, 1 নংয়ে এর মান বসালে কি হবে, টি মাইনাস m1g ইকুয়ালস টু m1, এর পরিবর্তে আমরা কি লিখব, m2 মাইনাস m1 ডিভাইড বাই m2 প্লাস m1 ইন্টু জি। এইখান থেকে ব্যাখ্যা করে ডিরাইভ করে করে লাস্টে একটা লাইন পাবো, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 2m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের কাজ এই সূত্রটা মুখস্থ করে ফেলা। একদম সহজ সমাধান, মুখস্থ করো, কোনো প্যারা নাই। আচ্ছা, তবে যে আমি মুখস্থ করতে বললাম কপি কলের ক্ষেত্রে ত্বরণ এবং টান বল নির্ণয়ের সূত্র, সুতার টান, এটা কিন্তু কেবলমাত্র এবং কেবলমাত্র কেবলমাত্র চিত্রে দেখানো কেসে প্রযোজ্য। মানে চিত্রে যেই বিষয়গুলো দেখাইছে, যে দুইটা বস্তু একটা কপি কলের সাহায্যে একটা সুতা দিয়ে বাঁধা থাকবে, কেবলমাত্র ওই ক্ষেত্রেই এই ত্বরণ এবং যে টান বল ওইটা ব্যবহার করতে পারবা। তবে আমি তাহলে ত্বরণ এবং টান বলের সূত্র কেন মুখস্থ করাইতেছি, যেহেতু এই চিত্রের ক্ষেত্রেই কেবল প্রযোজ্য। এর কারণ হচ্ছে তোমাদের এসএসসিতে এর বাইরে সাধারণত দেয় না, তবে সিলেট বোর্ড 23 সালে একটা দিছে। ওই সকল কেসে যদি দিয়ে দেয়ও তাহলে ওই ক্ষেত্রে আমাদের আর করার কিচ্ছু থাকবে না ভাইয়া। আমাদের এরকম ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে প্রত্যেকটা বস্তুর উপর আলাদা আলাদা হিসাব করে তারপর ত্বরণের মান নির্ণয় করতে হবে। না হলে দেখবা যে প্রত্যেকটা ম্যাথ এক একটা নতুন কেস, অ্যান্ড অতগুলো মুখস্থ রাখা সম্ভব না। সো আমি রেকমেন্ড করব কেবলমাত্র এই কেসে ত্বরণ এবং টানের ফর্মুলা মুখস্থ করে ফেলো দুইটা। আর অন্যান্য যে কেসগুলো আছে ওগুলোতে কীভাবে অ্যাপ্রোচ করবা, কীভাবে আগাবা, কীভাবে সলভ করবা, ওইটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি। নেক্সটে একটা ম্যাথ আছে, এই ম্যাথটার মাধ্যমে। নেক্সটের পর আরেকটা ম্যাথ আছে কপিকল রিলেটেড, সেই সাথে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে কভার হবে। তো এখন আমরা এই ম্যাথের দিকে লক্ষ্য করি। আচ্ছা, প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ি, কোয়েশ্চেনটা পড়ে দেন কীভাবে অ্যাপ্রোচ করবো এটা আমি বোঝাই দিতেছি। কোয়েশ্চেনে কী বলছে, 5 কেজি ভরের বস্তু প্রাথমিক অবস্থায় ভূমি থেকে 4 মিটার উপরে ছিল। এটা কিন্তু অলরেডি চিত্রের মধ্যে দেখানো হয়েছে। এখন জি এর মান যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়,
তাহলে সেটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এখানে আমরা অ্যাপ্রোচ করব কিভাবে, বা আমাদের চিন্তাধারাটা কীরকম হওয়া উচিত। প্রথমত কোন সূত্র ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আমাদের, সেটা আগে প্রথমত এই ম্যাথটা করার জন্য কোন সূত্র ইউজ করব আমরা, বা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটার একটা ডিসিশন নিতে হবে। আচ্ছা দেখো তো, নির্ণয় করতে বলছে কি কত বেগে, তার মানে কি আমাদের ভি এর মান নির্ণয় করতে হবে, শেষ বেগ। এখন প্রশ্নে দেওয়া আছে কি এইচ এর মান দেওয়া আছে, ভূমি থেকে কতটুকু উচ্চতায়, ত্বরণের একটা মান পাবো আমরা। অ্যান্ড প্রাথমিক অবস্থায় যেহেতু ভূমি হতে এত মিটার উপরে ছিল, মানে উপরে স্থির ছিল, আদিবেগ ইউ এর মান হচ্ছে 0। এখন গতিবিদ্যার থেকে, মানে গতি চ্যাপ্টার থেকে যে আমরা 4টা গতি রিলেটেড সূত্র শিখছি, গতির সমীকরণ, ওগুলো কী ছিল। 1 নাম্বার শিখছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি একটা, আরেকটা শিখছিলাম এস ইকুয়ালস টু ভিটি, অথবা এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এখানে ভিটি না দিয়ে বি বার টি। এরপর আর কি একটা শিখছিলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরেকটা সূত্র শিখছিলাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই 4টা সূত্রের মধ্যে দেখো কোন সূত্রটা ব্যবহার করে আমরা ম্যাথটা সলভ করতে পারি। 1 নম্বর সূত্রের দিকে খেয়াল করো, আমাদের আদিবেগ 0 এই মানটা জানা আছে, ত্বরণের মান জানা আছে, কিন্তু সময়ের মান এটা জানা নাই, তার মানে এই সূত্র আমরা ব্যবহার করব না। বস্তু একটা ত্বরণে পড়ছে, সমবেগে পড়ে নাই, সো এই সূত্র আমরা ব্যবহার করব না। এরপর এটাতেও সময় আছে, সো ব্যবহার করব না। ফাইনালি আমাদের হাতে একটা সূত্রই থাকে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন দেখো এইখানে সবগুলো ডেটা দেওয়া আছে কিনা, এটা তো আমাদের নির্ণয় করতে হবে। এটার মান হচ্ছে 0, জানি আমরা। এর মান কি, এর মান হচ্ছে এখানে কপিকলের ত্বরণ, সো এটা আমরা বের করতে পারবো, জানা আছে। এসটা কি, এসটা হচ্ছে বস্তু কত মিটার উপরে ছিল এইচ, তার মানে এখানে 4 নম্বর সূত্রটা যেটা লিখছি ওই সূত্রে যতগুলো ডেটা দরকার সবগুলো ডেটা আমাদের কাছে জানা আছে, শুধুমাত্র একটা বাদে, সেটা হচ্ছে ভি। অ্যান্ড ওই ভি এর মানটাই আমাদের নির্ণয় করতে হবে। সো এই ম্যাথের জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে ওটা হচ্ছে এটা। তার মানে আমরা প্রথম স্টেপ যে কোন সূত্র ব্যবহার করতে হবে এই কেসে বা এই ম্যাথের ক্ষেত্রে, সেটা আমরা ডিফাইন করে ফেলছি, মানে যাকে বলে নির্ণয় করে ফেলছি। এখন আমাদের কাজ কি, দেখো বস্তুটা প্রাথমিকভাবে স্থির ছিল, স্থির থাকার পর নিচের দিকে পড়ছে, তার মানে এটাকে একটা পড়ন্ত বস্তু ধরতে পারো তুমি, কারণ আদিবেগ 0। কিন্তু সে কি অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণে পড়বে নিচের দিকে? অবশ্যই না, কারণ সে কিন্তু বাধা, সে কপিকলের সাথে বাধা, তার ত্বরণের মানটা একটু কম হবে, কারণ উপর দিকে একটা টান বল কাজ করতেছে যেটা তাকে বাধা দিবে। তার মানে এই ক্ষেত্রে ত্বরণের মানটা কপিকলের ত্বরণ হবে। এখন আমরা কি জানি, কপিকলের ত্বরণের ক্ষেত্রে আমরা কিন্তু জানি এ ইকুয়ালস টু বড় ভর মানে 5 মাইনাস ছোটো ভর ডিভাইড বাই বড় ভর প্লাস ছোটো ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এটাতে আমরা কিন্তু ত্বরণের মান ডিরেক্ট বের করে ফেলতে পারি, কিন্তু আমি তোমাদেরকে ওইভাবে বের করে দেখাবো না, আমি তোমাদেরকে দেখাবো একদম বিস্তারিতভাবে ফ্রি বডি ডায়াগ্রামকে ভেঙে ভেঙে। প্রথমে এমন বস্তুর ক্ষেত্রে দেখি, এমন বস্তুর ক্ষেত্রে কোন কোন বল প্রযোজ্য। যদি এমন বস্তুটা এখানে আলাদা করে আঁকি ফ্রি বডি ডায়াগ্রাম, এটা হচ্ছে এমন, যার মান হচ্ছে 5 কেজি, তার নিচের দিকে খাড়া নিচের দিকে একটা ওজন কাজ করবে, সেটা হচ্ছে এমন জি। তার উপর প্রযোজ্য আর কোন বল আছে প্রযুক্ত, আরেকটা বল আছে যেটা হচ্ছে টান বল টি। এছাড়া আর কোনো বল আছে? আর কোনো বল নাই। এন্ড সাকুল্যে সে কি নিচের দিকে এ ত্বরণে নামতেছে, তার মানে এমনের ক্ষেত্রে সকল বল এবং বলগুলো নির্ণয় করার পর তার ত্বরণ কোন দিকে হবে সব কিছু আমরা বের করে ফেলছি। এখন আমরা গতির সমীকরণটা বের করি, মানে লব্ধি বলের ইকুয়েশনটা বের করি। এখন দেখো এমন বস্তুটার ত্বরণ কিন্তু নিচের দিকে, তাই না? ত্বরণ যদি নিচের দিকে হয়, নিচের দিকের বল হচ্ছে বড়, নিচের দিকের বল কি এমন জি। এছাড়া আর কোন বল
প্রযুক্ত আছে বস্তুর উপর, আরেকটা বল টান বল যেটা হচ্ছে উপর দিকে, তার মানে বিপরীত দিকে, তাই হবে মাইনাস ইকুয়ালস টু m1a। এটা 1 নং সমীকরণ। ঠিক তদ্রূপভাবে m2 এর ক্ষেত্রে আমরা বের করতে পারবো t মাইনাস m2g ইকুয়ালস টু m2a। এটা কিভাবে বের করলাম আমি তোমাদেরকে জাস্ট একটু আগে এক্সপ্লেন করে দিছি। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি দুইটা সমীকরণ যদি যোগ করে দেই 1 + 2, তাহলে কি হবে m1g মাইনাস m2g, কারণ t আর t হচ্ছে কাটা যাবে, ইকুয়ালস টু m1a প্লাস m2a। এইখান থেকে a এর মানটা পাবো m1g মাইনাস m2g ডিভাইড বাই m1 প্লাস m2, অর্থাৎ m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু জি, যে সূত্রটা আমি একটু আগে বলছিলাম। সো এখন বুঝতে পারছি আমরা। হ্যাঁ, তো m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 5। এখন বুঝতে পারছো আমি কেন বড় ভর মাইনাস ছোট ভর বলছি। আচ্ছা, 5 - 2 ডিভাইড বাই 5 + 2 ইন্টু জি এর মান হচ্ছে 10। এখান থেকে কত আসে? উপরে আসবে 3, নিচে আসবে 7 ইন্টু 10, আলটিমেটলি 30/7 আসে, যার মান হচ্ছে কিছুটা বিশ্রী টাইপের মান। সো আমরা 30 ডিভাইড বাই 7 এইভাবে রেখে দিই। এটা কি ত্বরণের মান, মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন আমরা ত্বরণের মান পেয়ে গেছি, তো আমাদের কাজ কি বাকি আছে? আমি যদি সবগুলো অ্যানোটেশন মুছি, ওয়েট এ মিনিট, ওকে ওকে। তো এখন আমাদের কি নির্ণয় করতে হবে? কত বেগে আঘাত করবে? আমরা কি জানি? উই নো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস 2a ইন্টু এইচ। এখন এর মান কত? 2 ইন্টু এর মান প্রিভিয়াস পেজে পাইছি 30 ডিভাইড বাই 7 ইন্টু এইচ এর মান কত? 4। এখান থেকে ভি স্কোয়ারের মান কত আসে? 30 ডিভাইড বাই 7 ইন্টু 4 × 8, 240/7। এটা হচ্ছে ভি স্কোয়ারের মান, মিটার/সেকেন্ড স্কোয়ার। অতএব তাহলে ভি এর মান কত হবে? এটাকে জাস্ট স্কোয়ার রুট করে দাও। ভি এর মানটা আসবে 5.8554, 5.8554 মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে এই ম্যাথটার অ্যান্সার। এখন আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। এই যে ম্যাথটা করাইলাম না এখন, এই ম্যাথটা আমি করছি এইচএসসিতে ওঠার পরে। কিন্তু একবার চিন্তা করে দেখো তো, এই ম্যাথটা করার জন্য এমন কোনো কনসেপ্ট আছে যেটা তোমার জানা নাই? তুমি কিন্তু সব কিছুই জানো। এখানে কিন্তু আমি নতুন কিছুই ব্যবহার করি নাই। এসএসসিতে তোমাকে যা যা শিখাইছি, ওই শিখার মধ্যকার জিনিসগুলো থেকেই কিন্তু সূত্রগুলো, তারপর কনসেপ্ট, এগুলো টান দিয়ে ম্যাথটা সলভ করে ফেললাম। এখন স্যার যদি পরীক্ষায় ম্যাথটা দিয়ে দেয়, স্যারকে কিছু বলার আছে? কিচ্ছু বলতে পারবে না, কারণ স্যার কোনো ভুল কাজ করে নাই। আচ্ছা, এবার চলো ইন্টারেস্টিং ম্যাথটা আমরা সলভ করি। এই ম্যাথটা অনেক ভালো লাগছে স্পেশালি আমার কাছে। প্রথমে আমরা গ নাম্বারে অ্যাপ্রোচ করব। প্রথমে চিত্রটা ব্যাখ্যা করি। এখানে কি দুইটা কপিকল দেওয়া আছে। এই হচ্ছে 1 নাম্বার পুলি, এই হচ্ছে 2 নাম্বার পুলি। তো এই দুইটা পুলি দুইটা ভিন্ন সুতা দিয়ে যুক্ত, তাই না? এখন পি যে বস্তুটা, এই যে বস্তুটা পি, ওই পি বস্তুটা এ ভরের 66 কেজি ভর সম্পন্ন এ বস্তুটার সাথে একটা সুতা দিয়ে যুক্ত, আবার ডান দিকে 30 কেজি ভর সম্পন্ন বি বস্তুর সাথে আরেকটা সুতা দিয়ে যুক্ত। তাহলে সুতা কিন্তু ডিফারেন্ট দুইটা, তার মানে দুইটা সুতায় টান বলের মানও ডিফারেন্ট হবে। গট ইট? এটা বুঝতে পারছো যে সুতা যদি ভিন্ন হয় তাহলে টান বলের মান ভিন্ন হবে? পারফেক্ট। তাহলে এখন পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে।
এই ঘর্ষণ বল নির্ণয় করার জন্য কপিকল নিয়ে কোনো চিন্তা ভাবনা বা মাথা ঘামাইতে হবে না তোমাকে। আমরা কি জানি, তো ধরো হচ্ছে ৬৬ কেজি যেহেতু ত্বরণটা হবে বাম দিকে, এটা কমন সেন্স দিয়ে চিন্তা করে নিলে আর কি। তুমি যদি ডান দিকে ত্বরণের মান ধরে নাও তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ওই ক্ষেত্রে এর মানটা আর কি নেগেটিভ আসবে। আচ্ছা, তাহলে চিত্র থেকে আমরা কি বলি, ত্বরণ ধরে নিছি, তার মানে বস্তুর তো ত্বরণ আছে, তাই না? যদি ত্বরণ থাকে তাহলে তো বস্তুটা গতিশীল। এখন গতিশীল বস্তুর ক্ষেত্রে যে ঘর্ষণটা কার্যকর থাকে সেটা কি এফ এস হবে নাকি এফ কে হবে, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন হবে নাকি কাইনেটিক ফ্রিকশন হবে? অবশ্যই গতি ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন, তাই না? তাহলে এখানে যে ঘর্ষণ সহগের মানটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মিউ কে এর মান দেওয়া আছে। তাহলে মিউ কে এর মান কত? মিউ কে এর মান দেওয়া আছে 0.2। একক কি? নাই, একক নাই। এখন আমরা কি জানি, বস্তুর উপর পি বস্তুর উপর দেখো ওয়াই অক্ষ বরাবর, মানে উপর নিচ বরাবর নিচ দিকে কার্যকর আছে, দেখা যায় না ইয়েলো কালারটা, আমি অন্য আরেকটা কালার নেই, কোন কালারটা নেওয়া যায়, আমি নিতে পারি ওকে গ্রিন কালার। গ্রিন কালার দেখা যাবে? গ্রিনও তো দেখা যায় না। আচ্ছা, দেখা যাইতে হবে না, আমি এখানে আলাদা করে চিত্র আঁকাইতেছি। এটা হচ্ছে ধরো পি বস্তু, পি বস্তু তার নিচের দিকে সরাসরি এমজি বল কার্যকর, নিচের দিকে কার্যকর হলে সে তো নিচের দিকে ডাইভে পড়তেছে না, তার মানে তার উপর দিকে আর বল কার্যকর আছে। এটা কিন্তু খারাপ উপর দিকে, যদি আমার চিত্র আঁকাইতে একটু ভুল হয়েছে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, আর ইকুয়ালস টু এমজি, কারণ বস্তু উপর দিকে উঠে যেতেছে না অথবা নিচের দিকেও ঢুইকা যেতেছে না। এটা এক নং ইকুয়েশন দাও। আচ্ছা, আর ইকুয়ালস টু এমজি যেহেতু ইকুয়েশন দেওয়ার দরকার নেই, এখানে ডিরেক্ট মান বসাই দাও। এম এর মান কত? 2 ইন্টু জি এর মান যেহেতু দেওয়া নাই, সো 9.8 ধরে নেব। এখান থেকে মান আসবে 19.6 নিউটন। আর এর মান আমরা জানিয়ে গেছি। এখন আমরা কি জানি, আমরা ডিরেক্ট ওই সূত্রই ব্যবহার করি যে এফ কে ইজ প্রপোর্শনাল টু আর। এইখান থেকে কি লিখতে পারি, এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। মিউ কে এর মান কত? 0.2 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 19.6, কারণ আর ইকুয়ালস টু এমজি। ওইখান থেকে আমরা বের করছি আগে। এখান থেকে কত আসবে আমাদের মানটা? 19.6 ইন্টু 0.2, 3.92 নিউটন। এটাই পি বলের উপর ঘর্ষণ বলের মান, পি বস্তুর উপর ঘর্ষণ বলের মান। তো গ নাম্বারটা আমরা বুঝতে পারছি, আই হোপ বুঝতে পারছি। এটা কপি করি স্লাইডটা, সরি এই স্লাইডটা হচ্ছে কপি করি, পেস্ট করি, এর সকল অ্যানোটেশন মুছে দিই। পারফেক্ট। অ্যান্ড এইখানে দিব ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলছে, ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে তুলনা করো। এটা এমনে মার্ক না করে এমনে মার্ক করি। পি বস্তুর ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ কিন্তু আমাদের জানা 9.8 মিটার পার সেকেন্ড। এখন কি বের করতে হবে আমাদের? পি বস্তুটার ত্বরণের মান বের করতে হবে। এখন পি বস্তুটা কিন্তু পুলির সাথে যুক্ত বা কপিকলের সাথে যুক্ত। কপিকলের সাথে যদি যুক্ত হয় তাহলে ওই কপিকল সিস্টেমের যে ত্বরণটা, ওই ত্বরণটাই কিন্তু পি বস্তুর ত্বরণ। তাহলে আলটিমেটলি এখানে আমাদের নির্ণয়টা করতে হবে কি? নির্ণয় করতে হবে হচ্ছে পি বস্তুর ত্বরণ, পি বস্তুর মানে কপিকলটার ত্বরণ, যেটা হচ্ছে আমরা এখানে এ দ্বারা মার্ক করছি। এখন এটা সলভ করার জন্য আমাদের কি কি করতে হবে? সর্বপ্রথম আমরা মেইন কোয়েশ্চেনে কিছু জিনিস মার্ক করি। কি, এ বস্তুর উপর নিচের দিকে কিন্তু এম এ ধরো জি একটা ওজন কাজ করতেছে, তার উপর দিকে হচ্ছে একটা টান বল কাজ করবে, যেটা ধরো T1। পি বস্তুর উপর বাম দিকে একটা টান বল T1, কারণ সেম দড়ি যেহেতু, তার মানে এ বস্তুর উপর টান এবং পি বস্তুর উপর টান সমান বাম দিকে আর কি। আর ডান দিকে টি বস্তুর টান কত? ধরে নাও T2। তাহলে ওই ক্ষেত্রে বি বস্তুর উপর টান বল হবে T2। কেন? কারণ দড়ি সেম। আর নিচের দিকে তার হচ্ছে বি বস্তুর ওজন বলকে কাজ করবে, যেটার মান ধরলাম এম বি ইন্টু জি। তো বলগুলো মার্ক করে আমরা বুঝছি। এখন একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এখানে কিন্তু ঘর্ষণ সহগ দেওয়া আছে, তার মানে এই তলটা কিন্তু মসৃণ না।
এই দলটা অমসৃণ, একটা ঘর্ষণ বল কাজ করবে। সো ঘর্ষণ বল কাজ কোন দিকে করবে? তার ত্বরণ বাম দিকে। সে বস্তুটা কিন্তু আসলেই বাম দিকে গতিশীল হবে, কোনো ডাউট নেই এখানে যে বস্তুটা বাম দিকে গতিশীল হবে। সো বাম দিকে যদি গতিশীল হয় তাহলে ওই ক্ষেত্রে ঘর্ষণ কাজ করবে ডান দিক বরাবর, এফকে। ঘর্ষণ সবসময় ত্বরণের বিপরীতে না, ঘর্ষণ সবসময় কাজ করে গতির বিপরীতে। এখন বস্তুটার ত্বরণ ধরো ডান দিকে কথার কথা, কিন্তু সে বাম দিকে গতিশীল, তাহলে ঘর্ষণ কিন্তু ডান দিকে কাজ করবে। আর বস্তু যদি ডান দিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ কাজ করবে বাম দিকে। এখন ত্বরণ যেই দিকে মন চায় সেই দিকে কাজ করুক। তাহলে এই কোয়েশনে ঘর্ষণ বলের মানটা ডান দিকে কাজ করে নাকি বাম দিকে কাজ করে, এটা যে আমি অ্যাজিউম করে নিলাম, কিভাবে করলাম? আসলে এই টাইপের ম্যাথে কমন সেন্স ইউজ করা ছাড়া কোনো রাস্তা নাই ভাইয়া। এটা তোমাকে চোখে দেখে বুঝতে হবে যে বস্তু কোন দিকে গতিশীল হবে। ডান দিকে ভর হচ্ছে 30 কেজি, বাম দিকে ভর 66 কেজি। এখন তুমি বলো, তুমি জাস্ট মাথা ঘাটাই বলো কোন দিকে যাওয়া উচিত বস্তুটার। ধরো দড়ির এক পাশে ধরে একজন পালোয়ান টানতেছে, আরেক পাশে ধরে আমি টানতেছি, দড়ি কোন দিকে যাবে? অবশ্যই পালোয়ানের দিকে, যার শক্তি বেশি, যে বেশি বলে টানতে পারবে তার দিকেই যাবে, তাই না? এইভাবেই মানে জিনিসটা বুঝা নিতে হবে যে বস্তুটা কোন দিকে গতিশীল হবে। সো আমরা এই চিত্র থেকে একদম সহজেই বুঝে গেছি বস্তু বাম দিকে গতিশীল হবে। বাম দিকে যদি গতিশীল হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে ডান দিক বরাবর। এবার আমাদের কাজ কি? ফ্রি বডি ডায়াগ্রাম। মানে সোজা কথা, ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে বস। প্রথমে এ বস্তুটা আঁকানোর চেষ্টা করি। এটা ধরো এ বস্তু, এ, তার নিচের দিক বরাবর ক্রিয়ারত আছে এম এ জি। উপর দিক বরাবর তার কি বল কাজ করতেছে? টান বল T1। তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ত্বরণ কিন্তু তার নিচের দিকে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি নিচের দিকের বলগুলো বড়, এম এ জি মাইনাস উপরের দিকে টান বল T1, গট ইট, ইকুয়ালস টু কী হবে? এম এ ইন্টু এ। এটা 1 নং সমীকরণ। এবার পি বস্তুর ক্ষেত্রে চিন্তা করি আমরা। পি বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে ধরো পি বস্তুর ক্ষেত্রে এম পি ইন্টু জি, ওজন কাজ করবে নিচের দিকে, উপর দিকে প্রতিক্রিয়া বল, কিন্তু তার ত্বরণ কিন্তু উপর নিচ বরাবর না। তার মানে উপর দিকের বল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে মাথা ব্যথা কোন দিকে? মাথা ব্যথা হবে ডান বাম দিকে বল নেওয়া। সো তার ডান দিকে কত বল ক্রিয়ারত আছে? ডান দিকে T2, আর বাম দিকে হচ্ছে T1। সাকুল্যের ত্বরণ কোন দিকে? বাম দিকে। সো এইখান থেকে পি বস্তুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বাম দিকের বলগুলো ডান দিকের বলের চেয়ে বড়। তার মানে T1 মাইনাস T2 ইকুয়ালস টু কত? এম পি ইন্টু এ। ওই যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এবার কি আসবো? এটা আমি একটু ডিভাইড করে রাখি যে দুই বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এবার এটা আমি আরেকটু ডিভাইড করি। এবার কোন বস্তু নিয়ে কাজ করব? বি বস্তু নিয়ে। সো বি বস্তুর ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা হচ্ছে বি বস্তু, তার ওজন নিচ দিকে কাজ করবে এম বি ইন্টু জি। উপর দিকে আর কোন বল কাজ করবে? টান বল T2। আর কোনো বল কার্যকর আছে তার? আর কোনো বল কার্যকর নাই। ত্বরণ কোন দিকে? ত্বরণ উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে উপরের দিকের বল T2 হচ্ছে নিচের দিকের বলের চেয়ে ছোট। তার মানে T2 মাইনাস এম বি জি ইকুয়ালস টু এম বি এ। এখন এই ম্যাথটা কিন্তু খুব সহজ না, এই 3টা সমীকরণ সলভ করা, আবার সহজও। আমি তোমাদেরকে দেখাইতেছি কেমনে সলভ করবা। এই জন্য আমি আলাদা আরেকটা পেজ নেব। কপি করো, পেস্ট করো স্লাইড, অ্যান্ড সম্পূর্ণ অ্যানোটেশন মুছে দাও। এবার কি দেখো, আমি এখানে আগে মানগুলো বসাই নিই। এম এ ইন্টু জি, মানে এম এ এর মান কত? 66। 66 ইন্টু জি এর মানটা বসাবো না, 66 জি মাইনাস T1 ইকুয়ালস টু কত? 66 এ। গট ইট?
এটাকে তুমি 1 নং ইকুয়েশন দাও। এবার T1 মাইনাস T2 ইকুয়ালস টু MP ইন্টু এ। এখান থেকে আমরা কি লিখতে পারি? T1 ইকুয়াল টু T2কে যদি ডান পাশে পাঠিয়ে দাও তাহলে T2 হবে প্লাস MP, পি এর ভর কত? 2 কেজি, সো 2a। বাট এখানে একটু ভুল করছি, বলো তো কি ভুল করছি? একটু চিন্তা করে দেখো কি ভুল করছি এখানে। যে ভুলটা করছি সেটা হচ্ছে এখানে ঘর্ষণ বল আমি পুরোপুরি ইগনোর করে দিছি, ঘর্ষণ বল কনসিডারই করিনি। তাহলে হবে? হবে না কিন্তু, ঘর্ষণ বল Fk। তাহলে এখন কি হবে? T1 মাইনাস T2 মাইনাস Fk ইকুয়ালস টু MP ইন্টু এ। এখন সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দাও। T1 ইকুয়ালস টু কত আসে? T2 প্লাস Fk এর মান কত পাইছিলাম পূর্ববর্তী গ নাম্বারে? 3.92 প্লাস MP এর মান কত? 2 ইন্টু এ। এটাকে দাও 2 নং। আর 3 নং ইকুয়েশন আরেকটু মডিফাই করি, যেটা হচ্ছে T2 ইকুয়াল টু MBGকে যদি ডান পাশে পাঠিয়ে দাও তাহলে কি হবে? MB এর মান কত? ডান পাশে পাঠাইতে হবে না, বাম পাশে রাখো। T2 মাইনাস MB এর মান কত? MB এর মান হচ্ছে 30, সো 30G ইকুয়ালস টু MB ইন্টু এ। এটাকে দাও 3 নং সমীকরণ। এবার কি করবা? এবার করার মতো কি আছে তোমার? দেখো তো কি করা যায়। আমাদের কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা করতেছে T1 অ্যান্ড T2। সো এইখান থেকে আমি 2 নং থেকে, দেখো পরবর্তী পেজে 2 নং থেকে আমি যদি একটু মডিফাই করার চেষ্টা করি, যে 2 নং হতে কি মডিফাই করতে পারি? এখান দেখো T1, এই লাইনটায় খেয়াল করো, এই লাইনটায় T1 মাইনাস T2 মাইনাস Fk ইকুয়ালস টু MP এ। তুমি জাস্ট Fk কে ডান পাশে পাঠাও, তাহলে T1 মাইনাস T2 এর মান পাবা। T1 মাইনাস T2 ইকুয়ালস টু কি পাবা? Fk প্লাস MP এ, অর্থাৎ 3.92 প্লাস 2a। এটাকে 4 নং সমীকরণ দাও। এবার দেখো কি করা যায়। আমরা কিন্তু T1 মাইনাস T2 এর মান জানি। এখন দেখো তো এই 3টা সমীকরণের মাঝে কি একটু চেঞ্জ করা যায়। এইখানে T1 হচ্ছে মাইনাসের আছে, এইখানে T2 হচ্ছে প্লাসের আছে। তাহলে 1 নং আর 3 নং একটু যোগ করে দাও, দেখো কি আসে। 1 প্লাস 3 করো যদি, তাহলে কি আসবে জানো? আসবে হচ্ছে 1 নং হতে কি জানি 66G মাইনাস T1, 66G মাইনাস T1। 3 নংয়ের লেফট হ্যান্ড সাইডে কি আছে? T2 মাইনাস 30G প্লাস T2 মাইনাস 30G ইকুয়ালস টু কি? 66A প্লাস 30A, তাই নয় কি? এক্স্যাক্টলি কিন্তু তাই। তো এখন কি করতে পারি আমরা? দেখো 66G থেকে 30G যদি চলে যায় থাকে 36G। একটা মাইনাস কমন নাও, তাহলে দেখো T1 মাইনাস T2 পাওয়া যায়। একটা মাইনাস যদি কমন নাও তাহলে পাওয়া যাবে T1 মাইনাস T2 ইকুয়ালস টু 66 প্লাস 30, 96A। এখন এখান থেকে কি করতে পারো? 36G মাইনাস T1 মাইনাস T2 এর মান জানো তুমি কি? 3.92 প্লাস 2a ইকুয়ালস টু 96A। এবার কি করবা? এবার ডিরেক্ট ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ কেমনে দেখাইছি না, ওই যে আলফা ইকুয়াল টু দিয়ে একটা মেথড যে দেখাইছিলাম, ওইখানে জাস্ট মানটা বসাই দেবা। আমি যদি বসাই 36G মানে 9.8 মাইনাস ব্র্যাকেট 3.92 প্লাস 2a, এ মানে x, তারপর হচ্ছে ইকুয়াল 96A। এটার এখান থেকে a এর মানটা আসবে 3.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। সরি, এটা অ্যান্সার না, এখানে তোমার ডিসিশন জানাতে হবে যে তুলনা করতে বলছে।
সো কি বলতে পারো সুতরাং পি বস্তুর ত্বরণ অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা কম হবে, এটাই অ্যান্সার। অথবা তুমি অন্যভাবে তুলনা করতে পারো যে এ কে জি দ্বারা ভাগ করে দিলা, তারপর বললা যে এ জি এর এত গুণ, তবে পি বস্তুর ত্বরণ জি অপেক্ষা কম হবে, এটা যদি অ্যান্সার করো এটাই এনাফ। তো ম্যাথটা আমরা বুঝতে পারছি। দেখো এখানে 3.92 প্লাস 2a মানটা যে বসাইছি T1 - T2 এর পরিবর্তে, এটা তোমাকে সাইড নোট দিয়ে লিখে দিতে হবে এইভাবে যে 4 নং হতে। আচ্ছা, তো এরই সাথে আমাদের ভালোই কঠিন বলা যেতে পারে এই ম্যাথটাকে তোমাদের হিসেবে, তো সেই ম্যাথটা সলভ করে ফেলছি। আই হোপ এটা নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন নাই। তবে কনফিউশন যদি থেকেও থাকে তাহলে আমি বলবো যে ক্লাসটা একটু টেনে পিছনে নিয়ে আবার দেখো। আই হোপ কোনো কনফিউশন থাকবে না তাহলে। তো এরই সাথে আমাদের মোটামুটি বল চ্যাপ্টারের যত টাইপের কনসেপ্ট অ্যান্ড ম্যাথ হইতে পারে সকল কিছু কমপ্লিট। ইভেন এই চ্যাপ্টারটায় তোমাদেরকে আমি অনেক অনেক বেশি কিছু পড়াইছি, অনেক বাড়তি জিনিসপত্র পড়াইছি যেগুলো তোমাদের এসএসসিতে জীবনেও লাগবে না। আচ্ছা, তো তোমাদের আর কিছু থিওরি বাকি আছে, আমি এগুলো তোমাদের পড়াবো না, এগুলো তোমাদেরকে জাস্ট মার্ক করে দিব কোনটুকু পড়বা। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, এগুলো নিজে পড়া লাগবে। নিজে যদি রিডিং না পড়ো তাহলে কোনো কাজ হবে না। আচ্ছা, তো আমাদের টপিকটা কি, গতির উপর ঘর্ষণের প্রভাব। প্রথমে দেখি টায়ারের পৃষ্ঠ। গাড়ির টায়ার এবং রাস্তার মাঝে ঘর্ষণ থাকে বলে রাস্তার উপর দিয়ে গাড়ি যেতে পারে। যদি এই ঘর্ষণ না থাকতো তাহলে গাড়ির চাকা পিছলে যেত এবং গাড়ির সামনে যেতে পারতো না। এখন এই ঘর্ষণ বাড়ানোর জন্য গাড়ির টায়ারে অনেক ধরনের খাঁজ কাটা হয়। যারা গাড়ি চালায় তারা সবসময় লক্ষ্য রাখে তাদের গাড়ির চাকার খাঁজ কমে মসৃণ হয়ে যাচ্ছে কিনা। যদি মসৃণ হয়ে যায় তাহলে ব্রেক করার পরও গাড়ি না থেমে পিছলে এগিয়ে যাবে। এটা কিন্তু বেসিক কমন সেন্স, তোমরা যারা মোটরসাইকেল চালাও বা চালাইছো অথবা মোটরসাইকেলের পিছনে বসছো তারা জানো। এই যে এই লাইনটা একটু পরে রাখতে পারো যে পিচ ঢালার কারণে টায়ারের সাথে রাস্তার ঘর্ষণ বেড়ে যায়। এগুলো নিজের পরে নিতে হবে তোমাদের রিডিং। পরবর্তীতে ঘর্ষণ কমানো বাড়ানো। এখন ঘর্ষণ কমাইতে হবে কেন? ঘর্ষণ যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু গাড়ি আগাইতে পারবে না, বাধা দেবে প্রচুর পরিমাণ। আর ঘর্ষণ বাড়াইতে হবে কেন? কারণ ঘর্ষণ যদি আবার একদম না থাকে তাহলে গাড়ি চালাইতে পারবে না, মানে সোজা কথা গতি নিয়ন্ত্রণ করা যাবে না। এই জন্য ঘর্ষণ কমানো বাড়ানো, মোদ্দা কথা ঘর্ষণ নিয়ন্ত্রণে রাখতে হবে। ঘর্ষণ খুব বেশিও হওয়া যাবে না, আবার ঘর্ষণ একদম কমও হওয়া যাবে না। আচ্ছা, তো ঘর্ষণ কমানোর ক্ষেত্রে কি, পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা। এরপর কি, এই যে এই লাইনটা তোমাদের একটু মনে রাখতে হবে, তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ, পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিক্যান্ট। লুব্রিক্যান্ট কি? লুব্রিক্যান্ট কথাটার মানে লুব্রিক্যান্ট এমন জাতীয় পদার্থ যেগুলো ঘর্ষণের পরিমাণ কমায়, অর্থাৎ পিচ্ছিলকারক পদার্থ। এই লাইনটা পরে রাখতে পারো। দেখো, বড় গতি ঘর্ষণের পরিবর্তে অনেক ছোট আবর্ত ঘর্ষণ নিয়ে কাজ করা যায়। সো এখানে তুমি একটা কথা বলতে পারো কি, গতি ঘর্ষণ ইজ গ্রেটার দেন আবর্ত ঘর্ষণ। ওই সোজা টান যে দুইটা দিলাম, ওই টানের মানে কি? ওই টানের মানটা মডিউলাস, বুঝছো? মডিউলাস। তো ওই গতি ঘর্ষণের মানটা আবর্ত ঘর্ষণের মান থেকে বড় হয়। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে, বলা যায় না, ইম্পর্টেন্ট না, তবুও দিয়ে দিলে কি করবা? দেখো, স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে। তো তাহলে কি,
বিমান, জাহাজ, তারপর হচ্ছে দ্রুতগামী যে যানবাহন, ওগুলোর শেপকে বলা হয় স্ট্রিমলাইন শেপ। বুঝছো? স্ট্রিমলাইন শেপ কী জিনিসটা এটা তোমরা এইচএসিতে ওঠার পর জানতে পারবা। তবে সোজা কথা জানিয়ে রাখো যে বিমানের শেপটা যেটা না, ওইটা স্ট্রিমলাইন শেপ। ওইরকম শেপ হলে হচ্ছে বাতাসের বাধাটা কম লাগে অ্যান্ড হচ্ছে ঘর্ষণ খুব বেশি বাধা দিতে পারে না। খুব অল্প জায়গায় এটা মনে রাখতে হবে যে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে ঘর্ষণ বলের মান কম হবে। এবার ঘর্ষণ বাড়ানো কি, ঘর্ষণ কমানোর যে পয়েন্টগুলো পড়ছো ওগুলোর উল্টা পয়েন্ট, অমসৃণ বা খসখসে করে তোলা। জুড়ে চেপে ধরার ব্যবস্থা করা। তারপর কি বলা যায়, খাস কাটা বা ঢেউ খেলানো করা। ঘনত্ব বাড়ানো, পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া, ওই ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া, চাকা ও বল বেয়ারিং সরিয়ে দেওয়া। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, এটা তোমরা ভাইয়া কাইন্ডলি পড়ে নিও। তো আই হোপ তোমাদের এর সাথে হচ্ছে এই চ্যাপ্টার সবগুলা টপিক, কনসেপ্ট যাই বলো, ম্যাথ সকল কিছু শেষ। এখন তোমাদের একটা কাজ, সেটা হচ্ছে টেস্ট পেপার অথবা গাইড বের করো, বোর্ড কোয়েশনগুলো সলভ করো। যদি বেশি টাইম থাকে হাতে তাহলে আই হোপ তোমাদের হাতে অনেক টাইম আছে। আর যদি শেষ মুহূর্তে এসে দেখো তাহলে হয়তো বা অতটুকু টাইম পাবা না। তো বেশি টাইম যদি থাকে হাতে তাহলে বিভিন্ন বড় বড় স্কুল যে আছে, নামকরা স্কুলগুলো, ওই স্কুলের প্রশ্নগুলো সলভ করো। প্রিপারেশন একদম সম্পূর্ণ কভার হবে, মানে কমপ্লিট হবে পল চ্যাপ্টারের জন্য। বাদ বাকি কোনো রকম কনফিউশন যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারো। সবার জন্য অনেক শুভকামনা। পড়তে থাকো, চিল থাকো, মাথায় কোনো প্রেশার নাই। প্রেশার নিয়ে পড়লে পড়ালেখার প্রতি মন বসবে না, পড়ালেখা ভালো লাগবে না। সো পড়ালেখাকে এনজয় করার ট্রাই করো। যদি এনজয় নাও করতে পারো, যে চাপে পড়ে করা লাগতেছে, তাহলে ওই সময় মাথায় টেনশন বা মাথায় প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, চিল থেকে পড়ো। আচ্ছা, এরই সাথে তোমাদের এই ক্লাস শেষ হচ্ছে। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।